আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2026। তো আমি একটা বিষয় নিয়ে হঠাৎ করে চিন্তা করলাম যে একটু আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস হিসেবে ডেন্টাল যে পেশেন্ট আছে তাদের জন্য কিছু একটা তৈরি করি ভিডিওর মাধ্যমে এবং সোশ্যাল অ্যাওয়ারনেস করি। তো যে ব্যাপারটা নিয়ে আমি সোশ্যাল অ্যাওয়ারনেস করতে যাচ্ছি ডেন্টিস্ট্রি বিষয়, সেটা হচ্ছে যে ডিসলজমেন্ট অফ আর্টিফিশিয়াল ক্রাউন প্রস্থেসিস। ঠিক আছে, আর্টিফিশিয়াল ক্রাউন প্রস্থেসিস আমরা ডেন্টিস্ট্রিতে কখন করি? যখন পেশেন্টের টুথেক হবে, সেটা রিভার্সিবল পালপাইটিস অথবা ইরিভার্সিবল পালপাইটিস। ঠিক আছে, তো যদিও রিভার্সিবল পালপাইটিসকে বিভিন্নভাবে রিভার্স করা যায়, আর যদি ইরিভার্সিবল পালপাইটিস হয় সেক্ষেত্রে আমাদেরকে দেখা যায় যে রুট ক্যানাল করতে হয়। এবং রিভার্সিবল পালপাইটিস হওয়ার একমাত্র কারণ হচ্ছে ডেন্টাল যে কোর টিস্যু আছে, ডেন্টাল পাল্প, সে পর্যন্ত যখন ক্যারিয়াস লেশন, টিথের ক্যারিয়াস লেশন যখন ইনভলভ হয়ে যায়, তখন পেশেন্ট সিভিয়ার আকারে টুথেক ফিল করে এবং পেইন ফিল করে। তো টিথটাকে ওরাল ক্যাভিটিতে ফাংশনিং রাখার জন্য পেইনলেসভাবে, আগে পেইনলেস করার জন্য আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট পারফর্ম করি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা আর্টিফিশিয়াল ক্রাউন প্রস্থেসিস রিপ্লেসমেন্ট করি। তো কিছু কিছু পেশেন্ট, ম্যাক্সিমাম নট ম্যাক্সিমাম, কিছু কিছু পেশেন্টের কমপ্লেন থাকে যে তাদের ক্রাউনটা ডিসলজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ডিসলজমেন্ট হওয়ার কিছু কারণ আছে। তো আমরা অ্যাজ এ ডেন্টাল সার্জন অথবা ডেন্টিস্ট হিসেবে, ডেন্টাল ডক্টর হিসেবে চাই না যে কোনো পেশেন্টের, মনে করেন, কোনো প্রসিডিওর অথবা ট্রিটমেন্ট করার পরে তার ট্রিটমেন্টটা ফেলিওর হোক। তো সেক্ষেত্রে যেমন পেশেন্ট যারা হচ্ছে যে নেগলিজেন্স করে ডেন্টাল অথবা ওরোফেসিয়াল রিজিয়নে, নেগলিজেন্সের কারণেই মনে করেন যে ডেন্টাল ইস্যুগুলো তৈরি হয়। ঠিক আছে, সো পেশেন্ট পার্টিকে মনে রাখতে হবে ডক্টরের যেমন দায়িত্ব তার পেশেন্টের ওরাল হেলথকে মেনটেন করা যদি ডিজিজ কন্ডিশন হয় সেক্ষেত্রে, এবং পেশেন্ট হিমসেলফ আর হারসেলফ তার নিজেরও মনে করেন টেক কেয়ার কিছু ইস্যু আছে, টোটালটাই ডক্টরের উপর ডিপেন্ডেন্ট করলে হবে না। ঠিক আছে, তো পেশেন্টের কী উচিত, তার নিজের আফটার পোস্ট অপারেটিভ যে টেক কেয়ার আছে, রেগুলার টুথব্রাশিং টেকনিক, ফুড হ্যাবিট, এবং মনে করেন যে ওরাল হাইজিনি মেনটেন করা, এগুলো পেশেন্টের নিজের দায়িত্ব, নিত্যদিনের দায়িত্ব। একজন ডেন্টাল সার্জন আপনার ওরাল ক্যাভিটি টেক কেয়ার করতে পারবে, সেটা হচ্ছে যে তার আপনার ডিজিজ কন্ডিশন হলে সেটা কারেকশন করে দিয়ে, বাট সেটা মেনটেন করার দায়িত্ব একজন পেশেন্টের হিমসেলফ অর হারসেলফ। কারণ একজন ডেন্টাল সার্জন মনে করেন যে ডেলি যে আপনার টিথ ব্রাশ করে দিবে না, অথবা মনে করেন আপনার ওরাল হাইজিনের জন্য মনে করেন যে চেক আপ করবে না। সো ডাক্তারের দায়িত্ব ডাক্তার পালন করবে, এবং পেশেন্টের দায়িত্ব তার রেগুলার যে প্রসিডিওরগুলো আছে তাকে মেনটেন করতে হবে। তো যে ব্যাপারে কথা বলতে আসছিলাম যে আর্টিফিশিয়াল ক্রাউন আমরা ডেন্টিস্ট্রিতে প্র্যাকটিস করি। কয়েকটা টাইপের আর্টিফিশিয়াল ক্রাউন আছে, তার মধ্যে মোস্ট পপুলারলি ইউজ হয় পোর্সিলিন ফিউজ টু মেটাল। পোর্সিলিন ইজ এ সিরামিক অ্যান্ড মেটাল ইজ এ, মনে করেন যে নট পিওর মেটাল। এই মেটালটা আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে হইতে পারে নিকেল, ক্রোমিয়াম। ঠিক আছে, তো আর্টিফিশিয়াল ক্রাউন করার জন্য যে পোর্সিলিন ফিউজ টু মেটালের যে মেটাল কপিংটা আছে সেটা 4টা টাইপের অ্যালয় দিয়ে তৈরি করা যায়। একটা হচ্ছে যে গোল্ড অ্যালয়, তারপর আরেকটা হচ্ছে যে প্যালাডিয়াম অ্যালয়, নিকেল ক্রোমিয়াম অ্যালয়, তারপরে হচ্ছে যে আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। এই 4টা টাইপের মেটাল দিয়ে মনে করেন যে ক্রাউন, পোর্সিলিন ফিউজ টু মেটালের ক্রাউনের মেটাল কপিংটা তৈরি করা যায়। তো আমরা এখানে মনে করেন পিওর আয়রন অথবা আয়রন কার্বন সিস্টেম, যেটা স্টেনলেস স্টিল বলে, সেগুলো আমরা মনে করেন মেটাল কপিংয়ে ব্যবহার করি না। মেটাল কপিংয়ের জন্য 4টা মেটাল ব্যবহার করা যায়। কী কী? গোল্ড অ্যালয় পিওর গোল্ড অ্যালয়, ঠিক আছে, নট পিওর গোল্ড ইজ এ টিনেসিয়াস অ্যান্ড ডেলিকেট একটা স্ট্রাকচার, তার সাথে মনে করেন অ্যালয় ফর্মেশন না করলে সে স্ট্রেংথ দিবে না। আরেকটা কি হচ্ছে অ্যালুমিনিয়াম, হাই প্যালাডিয়াম অ্যালয়। ঠিক আছে, হাই প্যালাডিয়াম অ্যালয় দিয়ে মেটাল কপিংটা তৈরি করা যায় পোর্সিলিন ফিউজ টু মেটালের। আর নেক্সট হচ্ছে যে নিকেল ক্রোমিয়াম অ্যালয়টাই মোস্ট পপুলারলি আমরা বাংলাদেশে ইউজ করি, এবং হাই প্যালাডিয়াম অ্যালয় বলা হয়েছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। তো 4টা এই টাইপের মেটাল দিয়ে
মনে করেন যে আমরা মেটাল ফিউজড পোর্সিলেন ফিউজ টু মেটালের মেটাল কপিংটা করি। আর ওরাল ক্যাভিটিতে আমরা যেসব অথবা যে ধরনের কি বলে যে ধরনের ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি এগুলো সবগুলো বায়োকম্প্যাটিবল, নট কার্সিনোজেনিক আর নট ক্যান্সারাস। ঠিক আছে, বায়োকম্প্যাটিবল বলতে কি হিউম্যান বডির সাথে মনে করেন যে অ্যাবনর্মালিটি শো করবে না এবং হিউম্যান বডিতে ফরেন বডি হিসেবে কাজ করবে না, এই টাইপ অফ ম্যাটেরিয়ালগুলো আমরা ডেন্টিস্ট্রিতে ব্যবহার করি এবং এই ম্যাটেরিয়ালগুলো সাইন্টিফিক্যালি প্রুভেন জার্নাল আছে। ঠিক আছে, সো এখানে মনে করেন ডেন্টিস্ট্রি নিয়ে ইস্যু তৈরি করার কোনো কারণ নাই যে আমরা ডেন্টিস্ট্রিতে বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল ইউজ করি কি করি না। একদম মনে করেন যে ক্রাউন প্রসেসিস থেকে, ফিলিং প্রসেসিস থেকে, ইমপ্ল্যান্ট প্রসেসিস থেকে, ঠিক আছে, আপনার মনে করেন যে ফ্র্যাকচার ম্যান্ডিবলের যে স্ক্রু প্লেট আছে এবং মনে করেন যে রিকনস্ট্রাকশনের জন্য যে মেটালিক যে প্রসেসিসগুলো আছে সবগুলো মনে করেন যে বায়োকম্প্যাটিবল। এখানে কোনো কার্সিনোজেনিক কোনো ইনগ্রেডিয়েন্ট নাই, বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল ইউজ করা হয়। তো এখন আর্টিফিশিয়াল ক্রাউন ডিসলজমেন্ট কখন কখন হইতে পারে, সেক্ষেত্রে এখানে কি বলা আছে, আর্টিফিশিয়াল ডেন্টাল ক্রাউন ডিসলজমেন্ট ইজ ফ্রিকোয়েন্টলি কজ বাই ডায়েটারি হ্যাবিটস দ্যাট overwhelm the adhesive bond or damage the underlying tooth structure। তার মানে বোঝাচ্ছে যে আমরা যে আর্টিফিশিয়াল ক্রাউনটা বসাই, মেটাল ফিউজ টু পোর্সিলেন ক্রাউন, পোর্সিলেন ফিউজ টু মেটাল ক্রাউন ছাড়াও আরও যে ক্রাউনগুলো আছে, জিরকোনিয়া ক্রাউন, ইম্যাক্স ক্রাউন, ঠিক আছে, তো খরচ ভেদে এই ক্রাউনগুলোর বিভিন্ন ডিফারেন্ট টাইপের খরচ আছে। ঠিক আছে, তো আমরা এখানে মেটাল ফিউজ টু পোর্সিলেন ক্রাউন নিয়ে যেটা বলবো সেটা মনে করেন জিরকোনিয়া ক্রাউনের জন্য সেমভাবে অ্যাপ্লিকেবল এবং ইম্যাক্স ক্রাউনের জন্য সেমভাবে অ্যাপ্লিকেবল। তো ক্রাউনটা আমরা বসানোর সময় মনে করেন যে লুটিং সিমেন্ট যেটা বলে, ঠিক আছে, ডেন্টিস্ট্রিতে লুটিং সিমেন্ট আছে যে অ্যাডহেসিভ সিমেন্ট, যারা হচ্ছে যে আর্টিফিশিয়াল প্রস্থেসিস যেগুলো আমরা মিসিং টিথ অথবা ওরোফেসিয়াল রিজিয়নে যে মিসিং যে স্ট্রাকচারগুলো আছে ওগুলো রিপ্লেস করার জন্য অ্যাডহেসিভ ব্যবহার করার জন্য আমরা যে অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল আছে, যেমন ক্রাউন প্রস্থেসিসের জন্য আমরা ব্যবহার করি জিআই, লুটিং জিআই। জিআইয়ের 3টে ভ্যারাইটি আছে, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। টাইপ 1টা হচ্ছে মনে করেন যে লাইনার হিসাবে বেজ হিসাবে ব্যবহার করা যায়, টাইপ 1 জিআই, গ্লাস আইনোমার সিমেন্ট যেটা বলে শর্টকাটে জিআই বলে শর্ট টার্মে। ঠিক আছে, আর টাইপ 2টা হচ্ছে যে মনে করেন যে রেস্টোরেটিভ, পোস্টেরিটিতে রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা এবং লুটিং হিসেবে ব্যবহার করে টাইপ 3। তো টাইপ 3 লুটিং সিমেন্ট মানে কি অ্যাডহেসিভ একটা ডেন্টাল সিমেন্ট। তো আমরা আর্টিফিশিয়াল ক্রাউনের মধ্যে অ্যাডহেসিভ ডেন্টাল সিমেন্টটা দিয়ে টুথের উপরে, রিপ্লেসিং টিথের উপরে ক্রাউনটা প্লেস করে দিই। তো এখানে যেটা বললো প্রথম প্যারাগ্রাফে বলছে যে ডায়েটারি হ্যাবিটের কারণে অ্যাডহেসিভ যে লুটিং সিমেন্ট আছে তার বন্ডিংটা লস হলে তখন মনে হয় যে ক্রাউন আর্টিফিশিয়াল ক্রাউনটা ডিসলজমেন্ট হতে যেতে পারে এবং ড্যামেজ যদি হয় আন্ডারলাইং টুথ স্ট্রাকচার, যে রিপ্লেসিং টিথের উপরে ক্রাউনটা বসানো হয়েছে তার সাপোর্টিং যে টিস্যু আছে তার যদি লস হয় সেক্ষেত্রে মনে করেন যে আর্টিফিশিয়াল ক্রাউনটা ডিসলজমেন্ট হতে পারে। এটা হচ্ছে যে মনে করেন ফুড হ্যাবিট সম্পর্কে কী বলছে, কনজামশন অফ স্টিকি অ্যান্ড অ্যাডহেসিভ ফুড। স্টিকি অ্যান্ড অ্যাডহেসিভ ফুড খেলে কি কি সমস্যা হতে পারে, সাকশন ইফেক্ট। ঠিক আছে, ফুডস লাইক ক্যারামেল, ট্যাফি অ্যান্ড চুইং গাম ক্রিয়েট পাওয়ারফুল গ্র্যাব অ্যান্ড পুল ইফেক্ট। When you open your mouth after biting, the sticky substance can exert enough upward force to overcome the strength of the dental cement। ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে পেশেন্ট পার্টির জন্য, যে পেশেন্ট পার্টির কী কী হ্যাবিটের কারণে আর্টিফিশিয়াল ডেন্টাল ক্রাউন ডিসলজমেন্ট হতে পারে। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে কি বলতেছে, ইম্প্যাক্ট অন টেম্পোরারি ক্রাউনস। This is the primary threat to temporary crown, which are held by weaker cement and can be pulled off instantly by sticky candies or thick syrups। ঠিক আছে, তো এখানে বলতেছে যে ক্রাউনের রিপ্লেসমেন্টের জন্য আমরা যে অ্যাডহেসিভ অথবা লুটিং সিমেন্ট ব্যবহার করি সেটা ডিসলজমেন্ট হতে পারে কী কারণে, স্টিকি ফুড খেলে। ঠিক আছে, যেমন ক্যারামেল, ট্যাফি, কারণ তাদের একটা সাকশন টাইপ ইফেক্ট আছে যেটা মনে করেন ক্রাউনটাকে আপওয়ার্ড পুল করতে পারে। নেক্সট কি বলতেছে, বাইটিং হার্ড অ্যান্ড ক্রাঞ্চি ফুড। ঠিক আছে, তো এখানে এই সেগমেন্টে কী বলতেছে, এক্সেসিভ বাইট ফোর্স, বাইটিং ডিরেক্টলি ইনটু হার্ড ফুড সাচ এজ ice cube nuts or
unpopped popcorn, popcorn kernel plays concentrated extreme pressure on the restoration. ঠিক আছে, নেক্সট কি বলতেছে, মেকানিক্যাল ফেলিওর, দিস প্রেশার ক্যান কজ দ্য ক্রাউন টু ক্র্যাক or fracture, or it may break the underlying tooth, leaving nothing for the crown to grip. ঠিক আছে, তারপরে বলতেছে এখানে ফ্রিকোয়েন্ট ইনটেক অফ সুগারি অ্যান্ড অ্যাসিডিক আইটেম। সেকেন্ডারি ডিসলজমেন্ট কেন হতে পারে, হোয়াইল দ্য ক্রাউন ইটসেলফ ডাজ নট ডিকে। ঠিক আছে, সিরামিক কখনো ক্যারিয়াস হয় না। ঠিক আছে, সিরামিক অথবা জিরকোনিয়া অথবা ইম্যাক্স এদের কখনো ডিকে হবে না। তো এখানে বলতেছে সুগারি ফুড অ্যান্ড অ্যাসিডিক ড্রিঙ্ক লাইক সোডা, সাইট্রাস জুস, অ্যালকোহল ক্যান লিড টু রিকারেন্ট ক্যারিজ ডিকে অন দ্য ক্রাউন মার্জিন। মানে আমরা যে আর্টিফিশিয়াল ক্রাউনটা যে সাপোর্টিং টিথের উপরে বসাচ্ছি সেই টিথের ক্রাউন মার্জিনের উপরে সেকেন্ডারি ক্যারিজ তৈরি করতে পারে। কারা কারা, সুগারি ফুড, অ্যাসিডিক ড্রিঙ্ক, এরা মনে করেন রিকারেন্ট ক্যারিজ করতে পারে। ঠিক আছে, আর কি বলতেছে, cement erosion, acids can slowly erode the bonding cement over time, creating microscopic gaps that weaken the crown's stability. ঠিক আছে, তো সিমেন্ট ইরোশন মানে লুটিং সিমেন্ট, যেটা ক্রাউনের সাথে আর্টিফিশিয়াল ক্রাউনের মধ্যে দিয়ে যে অ্যাটাচমেন্ট করা হচ্ছে তার বন্ডিংটা স্লোলি ইরোসিভ প্রসিডিউরের মধ্যে যাইতে পারে। কীভাবে, অ্যাসিডিক ফুডের মাধ্যমে। ঠিক আছে, এবং অ্যালকোহলিজমের মাধ্যমে। যারা অ্যালকোহল কনজিউমার তাদের দেখবেন যে স্কেলিংটা সহজে করা যায় না, টিটটা খুবই মনে করেন যে সেন্সিটাইজ থাকে, তাদের মনে করেন যে টোটালি স্কেলিং করা যায় না। তো এটা মনে করেন পেশেন্ট পার্টির একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, আর কি বলতেছে, রিস্কি চিউইং হ্যাবিট, রিপিটেটিভ স্ট্রেস, যাদের মনে করেন রিপিটেটিভ স্ট্রেস যারা তৈরি করে আর্টিফিশিয়াল ক্রাউনের উপর, কীভাবে তৈরি করতে পারে, constantly chewing tough fibrous metal like stick or jerky requires prolonged heavy chewing pressure that can fatigue the restoration over time. Next কি বলতেছে, temperature sensitivity, consuming extremely hot or cold item can cause the crown material to expand or contract, potentially weakening the bond or triggering sharp pain. তো এই যে টপিকগুলো আমি বললাম, এখানে দেখা যাচ্ছে যে এই টপিকের মধ্যে বলতেছে যে সেকেন্ডারি ক্যারিজ কীভাবে হইতে পারে, মার্জিন, টুথ মার্জিন, বিনেথ দ্য ক্রাউন পোর্শন। ঠিক আছে, ওখানে সেকেন্ডারি ক্যারিজ কেন হইতে পারে, সুগারি ফুড খেলে এবং অ্যাসিডিক ফুড খেলে কী হইতে পারে, মনে করেন যে লুটিং সিমেন্টটা ডিকে হইতে পারে, ডিকে না মানে ডিসলজমেন্ট হতে পারে। তারপরে হচ্ছে মাইক্রোস্কোপিক ক্যারিজ হতে পারে সুগারি ফুডের কারণে, রিপিটেড স্ট্রেসের কারণে হইতে পারে। তো মনে করেন পেশেন্টরা ডেন্টিস্ট্রিতে এমনভাবে আসাটা অথবা চিন্তা করাটা ঠিক না যে আপনার ন্যাচারাল টিতেই আপনি মনে করেন যে ক্যারিজ করে আপনার ক্যারিয়াস লেশন হয়ে আপনার মনে করেন টুথেক হয়েছে, পেইন হয়েছে, যেটার কারণে আপনি রুট ক্যানাল ক্রাউন করছেন। তো এমনটা ভাবার কারণ নাই যে এই প্রসিডিউরগুলো আপনার জন্য মনে করেন লাইফ টাইম, পেশেন্টরা এসে বলে লাইফ টাইম গ্যারান্টি দিতে হবে। লাইফ টাইম গ্যারান্টি আপনার ন্যাচারাল টিতে দিতে আপনি লাইফ টাইম গ্যারান্টি দিতে পারলেন না। তো একজন ডেন্টিস্ট আবার ডেন্টাল সার্জন আপনার প্রসিডিউরটা পারফেক্টলি করে দিলেও দেখা যাবে যে আপনি সেটা মেনটেন করতেছেন না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো পেশেন্ট পার্টিকে খেয়াল রাখতে হবে। এবং মনে করেন যে লাইফ টাইম বলতে কোনো কথা নাই, মানুষ মাত্রই মরণশীল এবং মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই ডে বাই ডে কী হচ্ছে, মনে করেন যে এইজিং হচ্ছে। হোয়াট ইজ এইজিং? এইজিং মানে হচ্ছে সময়ের সাথে সাথে প্রত্যেকটা অর্গান, এবং আপনি দেখেন যে বয়সের সাথে সাথে মানুষের স্কিন, চেহারা সবগুলো মনে করেন যে কী ভাঁজ পড়ে যাচ্ছে এবং চেঞ্জ হচ্ছে। কারণটা কি? এইজিং, বয়সের কারণে। ঠিক আছে, যে বয়সের কারণে যে পরিবর্তনটা হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গের, সেটাকে এইজিং বলে। এবং আমাদের যে সিস্টেমিক অর্গানগুলো আছে, ভাইটাল অর্গানগুলো আছে, লাইক লিভার, হার্ট, ব্রেইন, ঠিক আছে, কিডনি, এরা অলওয়েজ ফাংশনিং। একজন যখন মনে করেন যে 20 ইয়ার ওল্ডের ভাইটাল অর্গান এবং 70 ইয়ার ওল্ডের একজন ভাইটাল অর্গান, এরা মনে করেন 20 ইয়ারে সে 20 ইয়ার পর্যন্ত ওয়ার্ক করছে, সে এখনও স্ট্রং আছে ভাইটাল অর্গানগুলো, এবং 70 ইয়ার পর্যন্ত যেতে সে 70 ইয়ার পর্যন্ত ওয়ার্ক করছে। তার ভাইটাল অর্গানগুলো অবশ্যই মনে করেন 20 ইয়ারের ভাইটাল অর্গানের মতো থাকবে না, এটা আল্লাহ প্রদত্ত। তো অ্যাজ এ পেশেন্ট পার্টি হিসেবে আপনাকে মনে রাখতে হবে সব দায়িত্ব মনে করেন যে আমি মনে করেন আমার নিজের দোষের দায়িত্ব আরেকজনকে দিতে পারি না,
সেই হিসাবে মনে করেন আপনারও কিছু রোল আছে, কিছু গাইডলাইন আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে। ক্রাউন কেন খুলে গেল, ক্রাউন কেন ডিসলজমেন্ট হলো, এটা ডক্টরের ভুল, কিন্তু আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন সেটা চিন্তা করতে হবে। ডক্টরের ভুলটা ডায়াগনোসিস করার জন্য আরেকজন ডক্টর প্রয়োজন এবং এক্সপার্ট ডক্টর প্রয়োজন, নট মনে করেন একজন পেশেন্ট পার্টি। সো মনে করেন যে কারো কাছে গেলে, কারো সাহায্য প্রার্থী হইলে সেখানে মনে করেন যে সৌজন্যমূলক আচরণ করতে হয়, নট মনে করেন ডোমিনেটিং, অথবা মনে করেন যে অ্যারোগেন্ট টাইপ বিহেভিয়ার, নট মেক ইউ মনে করেন যে আপনার হেলথ মনে করেন ভালো করবে অথবা গুড করবে। অ্যারোগেসি ইজ নট গুড। আমি যখন কারো কাছে হেল্পের জন্য যাব তার সাথে অবশ্যই পোলাইটলি আচরণ করতে হবে এবং মনে করেন যে ভালো ব্যবহার করতে হবে। আমি ওখানে যদি মাস্তানি করি অথবা সাহায্য প্রার্থী হয়ে কারো কাছে যদি মনে করেন ডমিনেট করি, সেখান থেকে তো আমি ভালো আউটকাম পাবো না। ঠিক আছে, সব কিছুর কম্বিনেশন নিয়েই চিকিৎসা ব্যবস্থা। তো মনে করেন যে আমরা অ্যাজ এ পপুলেশন হিসেবে খুব সহজে ডাক্তারের ভুল বের করে ফেলি, যদিও আমরা ডক্টর না। মানে অ্যাজ এ মনে করেন পেশেন্ট পার্টি হিসেবে যদি আমি যাই কারো কাছে, সহজে একজন ডক্টরের ভুল করে ফেলি, সহজে একজনের প্রাতিষ্ঠানিক ভুল বের করে ফেলি। দিস ইজ নট এ গুড স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো মনে করেন যে যারা প্রফেশনাল তাদের প্রফেশনালিজমকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। আপনি যার কাছে কমফোর্টেবল মনে করবেন, যার কাছে মনে করবেন যে আপনি সুস্থ হবেন, ভালো হবেন, তার কাছেই যাবেন। কিন্তু এমন না যে আপনি ওখানে যে ডমিনেট করলে, অ্যারোগেসি করলে আপনি ভালো চিকিৎসা বের করতে পারবেন। চিকিৎসা আদায় করার জিনিস না, চিকিৎসা গ্রহণ করার জিনিস। এই একটা মনে করেন যে স্লোগান আমাদেরকে তৈরি করতে হবে। চিকিৎসা আদায় করা যায় না, চিকিৎসাটা গ্রহণ করা যায়। এবং ইউ হ্যাভ টু গো টু দেয়ার হোয়ার ইউ আর ফিলিং কমফোর্টেবল এবং ফেইথ ইজ অন ইউ। মানে ফেইথ থাকবে, যার কাছে চিকিৎসা নিলে আপনি মনে করবেন আপনি সুস্থ হবেন, ভালো হবেন, সেখানেই যাবেন। কথা বুঝতে পারছেন? আর ডেন্টিস্ট্রিতে আরেকটা ব্যাপার হচ্ছে যে রুট ক্যানেল তো সবাই করে। এখন রুট ক্যানেল সবাই করলে সবার টেকনিক, প্রসিডিউরাল যে অ্যাপ্রোচ এবং অভিজ্ঞতা এবং ইনস্ট্রুমেন্টের যে সাফিসিয়েন্সি, এগুলো মনে করেন যে সবার কাছে তো সেম না। রুট ক্যানেল সবাই করে, ক্রাউন সবাই করে। রুট ক্যানেলের খরচ এরকম, ক্রাউনের খরচ এরকম, ব্যাপারটা নট সেম। আপনাদেরকে এই ব্যাপারগুলো মনে করেন যে অ্যাকনলেজমেন্টে আনতে হবে এবং মনে করেন বুঝতে হবে যে ব্যাপারগুলো সবাই করলেও কারো কারো মধ্যে দক্ষতার বিভিন্নতা আছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।